আমাদের দেশে যদি একটা স্ক্যামের কথা আমি বলি তাহলে সেটা হচ্ছে নির্বাচন। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুইটা দলের মধ্যে। একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত। বিএনপির একটা জোট, জামাতের একটা জোট। আর আমি এইটাকে এই জায়গায় এসে বলছি একটা বড় স্ক্যাম। কেন বলছি? এর পেছনে অন্যতম কিছু কারণ আছে। এই কারণগুলোই আজকে আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব। দেখেন, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আরেকটা নির্বাচন হচ্ছে, যেটা হচ্ছে গণভোট। এই গণভোটে অপশন দুইটা, একটা হচ্ছে হা, একটা হচ্ছে না। আপনারা যারা এই হা না ভোটের সংস্কারের যে ব্যাপারটা জানেন, গত 1.5 বছরে আমাদের দেশে সংস্কার নামে যে মূলাটা ঝুলিয়ে রাখা হয়েছিল, সেইটাই মূলত এই হা না ভোটের মধ্যে ইনক্লুড করা হয়েছে। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, কিংবা একটা উদাহরণই দিতে পারি, বা একটা ছোট্ট গল্প বলতে পারি। আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে চেক আপ করে দেখলো আপনার কোন কোন ওষুধ খাওয়া প্রয়োজন। এখন ডাক্তার যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনার জন্য এই এই ওষুধগুলো আমি লিখে দিয়েছি, এই ওষুধগুলো মেডিসিনগুলো আপনি খাবেন, নিয়মিত খাবেন, এটা থেকে আপনি পক্ষে নাকি বিপক্ষে? হ্যাঁ নাকি না? একটা সমস্যা, একটা সংস্কার দেশকে অগ্রগামী করবে, দেশের স্বার্থের জন্য, দেশের মানুষের স্বার্থের জন্য, সমাজের স্বার্থের জন্য হানা ভোটের ব্যবস্থা হয়েছে। এই না অপশনটা কেন রাখা হয়েছে? গণতন্ত্র। এই গণতন্ত্র হচ্ছে আরো সবচেয়ে বড় স্ক্যাম। প্ল্যাটোর একটা কথা ছিল না, গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন ব্যবস্থা? একটা কারণ আছে। আপনি মনে করেন ঢাকা 8 আসন, যেটা নিয়ে সবচেয়ে বেশি এখন আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। হাদি ভাই শহীদ হওয়ার পর আমরা দেখছি একটা পক্ষ হচ্ছে বিএনপির মির্জা আব্বাস, আর একটা পক্ষ হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এই দুজনের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে এখন ঢাকা 8 আসন নিয়ে। এখন কোনোভাবে যদি 12 তারিখ নির্বাচনে দুইটা পক্ষই দেখতে পাচ্ছে যে সমান তালে ভোট পড়ছে, অর্থাৎ মির্জা আব্বাস যতটা ভোট পেয়েছে ঠিক ততটা ভোট পেয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। যদি এটা গণনা করা যাবে না, আমি জাস্ট গল্পের থ্রুতে জানার চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি। ধরুন হচ্ছে 4 লাখ ভোট আছে, তাহলে 2 লাখ ভোট পাইলো নাসিরউদ্দিন পাটোয়ারি, আর 2 লাখ ভোট পাইছে মির্জা আব্বাস। একটা ভোট বাকি। এই একটা ভোট যে পাবে সেই হচ্ছে সাংসদ হতে যাচ্ছে, মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি হতে যাচ্ছে। এই ভোটটা বাকি আছে, কে দিবে? এটা হচ্ছে শাহবাগের মোড়ে অনেকগুলা পাগল বসে থাকে, দেখবেন আপনি, ঠিক আছে? এই পাগলদের মধ্যে একজনের ভোট বাকি আছে। তাহলে এমপি কে হবে সেটা নির্ধারণ করতেছে কে? একজন পাগলের ভোট। এখন পাগল যদি ভোট মির্জা আব্বাসকে দেয়, তাহলে মির্জা আব্বাস সাংসদ হচ্ছে। পাগল যদি ভোটটা নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেয়, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি সাংসদ হতে যাচ্ছে। এখন এই পাগল কাকে ভোট দিবে বলে আপনি মনে করেন? এই পাগলের কোন সেন্স আছে? পাগলের তো কোনো সেন্সই নেই, তাহলে সে কাকে ভোটটা দিতে যাবে? সে টিপসই দিলে তো তার ভোটটা হয়ে যাইতেছে। আপনি চিন্তা করেন, আপনার গ্রামের একদম যে কিচ্ছু জানে না, সে দিন আনে দিন খায়, রাষ্ট্র নিয়ে তার কোনো চিন্তা নাই, সে কেন এই অবস্থায় আছে সে এই চিন্তাও করছে না। এখন কি হবে তাহলে? গণতন্ত্র কি আসলে সমস্যা, নাকি সচেতনতায় সমস্যা? আমাদেরকে কিন্তু এই গণতন্ত্র দিয়েই মূলত আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য আমরা আমাদের নেতা নির্বাচন করি। এখন দেখেন, যেই লোকটা রাষ্ট্র নিয়ে কোনো চিন্তাই করছে না, দিন আনছে দিন খাচ্ছে, এই মানুষটা একটা ভোট দিবে, তার একটা ভোট আছে। আবার যে মানুষটা সারাদিন মাথার চুল চিরে ফেলতেছে, চুল পড়ে যাচ্ছে চিন্তা করতে করতে দেশ নিয়ে, সেই মানুষটারও একটা ভোট আছে, সেও একটা ভোট দিবে, তার ভোটের মূল্য এক। যে মানুষটা কিচ্ছু জানে না, সেও একটা ভোট দিবে, তার ভোটের মূল্য এক। এখন নেতা কাকে বানাবো, এটা আমরা কোথায় থেকে দেখি, কিভাবে দেখি? আপনি দেখবেন প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা ইউনিয়নে নেতার নিচের নেতা আছে। যেই নেতাগুলার টার্গেট, যেই নেতাগুলার চিন্তা ভাবনা কোনোভাবেই দেশকেন্দ্রিক না, তাদের নিজেদের স্বার্থ, তাদের নিজেদের পকেট ভারী করার স্বার্থ। আমি স্পেসিফিক কোনো দলের নেতার কথা বলছি না, আমি প্রত্যেকটা দলের নেতার কথাই বলছি। একজন এমপি হবে, কিন্তু এই এমপি কে ব্যবহার করে পরবর্তীতে, এমপি হওয়ার পরবর্তীতে কে কি সুবিধা পাবে এর উপর ডিপেন্ড করে তারা নেতা নির্বাচন করতে যাচ্ছে। এটা কিন্তু গুটি কয়েক মানুষ। ধরেন একটা গ্রামে 2 থেকে 3 জন আছে, একটা ইউনিয়নে 2 থেকে 3 জন আছে, একটা উপজেলায় এরকম 100, 200, 300 মানুষ আছে যারা কিনা এই কাজটা করে। আবার এমপি সাহেবও এদেরকে প্রায়োরিটি দেয়, কারণ এদের মাধ্যমেই ভোটগুলা কালেক্ট করতে পারবে।
তারপর এদেরকে একটা সুবিধা দিবে। এখানে দেশের সুবিধাটা কোথায়? দেশের যে কোর প্রবলেমগুলো আছে, দেশের যে মূল সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো নিয়ে এই পর্যন্ত 1500 এমপি নির্বাচনী ইশতেহারে আপনি খুঁজে পাবেন না যে একটা কোর সমস্যা। আইএমএফ নিয়ে দেখবেন কেউ কথা বলছে না। আমাদের যে আধিপত্যবাদের কথা দেখবেন কেউ বলে নাই, এখন পর্যন্ত কেউ বলে না। একমাত্র একজন ব্যক্তি বলছিল, আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই আধিপত্যবাদ বিরোধী কথাবার্তা বলছে, আমাদের দেশীয় কালচারের কথা বলছে, উনাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে আপনি চিন্তা করেন কয়জন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে, কতজন আছে। তারপর আছে একটা ধর্মীয় ব্যাপার, ধর্মের মাধ্যমে হচ্ছে ভোট কাস্টিং হবে, কারণ ধর্ম একটা সেন্সিটিভ বিষয় আমাদের দেশে। তো তারা হচ্ছে ধর্মের চিন্তা করে তারা ভোট দিচ্ছে। কেউ কেউ হচ্ছে তাকে কিছু উপকরণ দিচ্ছে বা দিতে পারে, ওইটা চিন্তা করে ভোট দিচ্ছে। কিন্তু আলটিমেটলি দেশের জন্য কোন নেতাটা প্রয়োজন, আমার এলাকার জন্য কোন নেতাটা প্রয়োজন, সেটা 4 লক্ষ ভোটার সেম ভাবে চিন্তা করতে পারছে না। এক একজন ভোটার এক একভাবে চিন্তা করছে। এখন বলতে পারেন যে গণতন্ত্র যেহেতু সে তার ব্যক্তিকে নির্বাচন করবে, আমি আমার ব্যক্তিকে নির্বাচন করব। এখন আমি যদি বলি যে আমি যে জায়গায় ভোট দিতে যাচ্ছি বা ভোট দিব, ওইখানে যে 5 জন প্রার্থী দাঁড়াইছে, এই 5 জন প্রার্থীর একজনও যোগ্য না, আমি একজনকে ভোট দিতে পারবো না। মানে ভোট দেওয়ার মতো জায়গা উনি তৈরি করে নাই। কেউ হচ্ছে দলীয় প্রভাব কাটিয়ে, কেউ হচ্ছে টাকার প্রভাব কাটিয়ে। নীতি নৈতিকতা আর দেশের ডেভেলপমেন্ট সেম জিনিস না। আপনার নৈতিকতা আছে, আপনি নৈতিক মানুষ, নীতি ভালো, আপনি চুরি চামটামি করেন না, আপনি চাঁদাবাজি করেন না, কিন্তু আপনি যাদেরকে শেল্টার দিচ্ছেন, কে গরুর পাইকারি বাজারটা ইজারা নিবে, কে মাদকের ব্যবসাটা গ্রহণ করবে, কে কৃষকের যে জিনিসগুলো আছে ওইগুলাকে দখল করবে, কার নিয়ন্ত্রণে নিবে, এরকম কিছু নেতা আছে। তারা দেখবেন যে চারপাশে ঘুরঘুর করে, তারা দেখবেন ওয়ার্কে যায়, তারা দেখবেন মিছিল দেয়। মানে মিছিল দেয় কয়জন আর ভোটার কয়জন? সবাই তো ভোট দিবে, মিছিল দিচ্ছে কয়জন? এই যে কয়জন মিছিল দিচ্ছে বা যেই কয়জন ওয়ার্ক করছে, আমার নেতাকে ভোট দেন, আমার নেতাকে পাশ করান, মানে তার এইখানে ফায়দাটা কোথায়? সে আলটিমেটলি দেশের চিন্তা করে কি করছে? তার নেতা ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হবে, নাকি সে নিজের উন্নয়নের জন্য ওই নেতার পিছনে দৌড়াচ্ছে? আমি যে কথাটা বললাম যে গণতন্ত্র অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি বললাম না যে নাসিরউদ্দিন পাটোয়ারি আর মির্জা আব্বাস দুইজনের মধ্যে কে সাংসদ হবে সেটা একটা পাগলের ভোটের মাধ্যমে নির্ধারণ হচ্ছে। তাহলে এই পাগল কি চিন্তা করে ভোটটা দিবে? তা আমাদের দেশের গণতন্ত্রটা একটা স্ক্যাম, কিংবা আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাটা একটা স্ক্যাম। আমি এই কথাটা বলতে যাচ্ছি এই জায়গাতে। এখন দেখেন, বিগত 17 বছর ভালো নির্বাচন হয় নাই দেশে, একপাক্ষিক নির্বাচন হয়েছে বিগত 17 বছর। 2009-এরটা ধরতে পারি, 2009-এর নির্বাচনটা হয়েছে, তারপরের নির্বাচনগুলো কিন্তু আর আমরা ওইভাবে দেখতে পাই নাই। তো আমরা চেয়েছিলাম কি, দেশের যে পরিবর্তনটা আনা দরকার ছিল, একটা বিপ্লবের পথে কিন্তু আমাদের দেশটা ছিল 5 আগস্টের আগ পর্যন্ত। কিন্তু 5 আগস্টের পরে সেই পুনর সিস্টেম ফিরে আসছে। আপনি দেখেন কোনো নতুনত্ব নাই, কোনো কিছুতেই নতুনত্ব নাই। কয়েকজন আছে যারা কিনা কথাবার্তায় নতুনত্ব দেখাচ্ছে, কিন্তু আলটিমেটলি এত বড় একটা সমাজ ব্যবস্থা, বাংলাদেশের এত এত মানুষকে নিয়ে নতুনত্বটাতে পৌঁছাতে তাদের অনেক পরিশ্রম করতে হবে। এই গুটি কয়েকজন পারবে না। যদি পুরো সংসদ ওইভাবে সংস্কারটা না চায়, তাহলে পুরো সংসদে কি ওই সংস্কার চাওয়ার মতো লোক আমরা এখন পর্যন্ত দেখতে পাইছি? কয়জনকে দেখতে পাইছি? যারা এমপি নমিনেশন পাইছে, যাদেরকে আমরা ভোটের মাধ্যমে এমপি বানাতে যাচ্ছি, প্রধানমন্ত্রী বানাতে যাচ্ছি, মন্ত্রী পরিষদে দিতে যাচ্ছি, কয়জনকে পাচ্ছেন আপনি? নাই। ওই জায়গাটাই বলছিলাম যে বাংলাদেশ বর্তমান পরিস্থিতি যদি আমরা চিন্তা করি, বাংলাদেশ কফিনে মোড়ানো একটা দেশ এখন, এইটাকে প্রতিদিন ধর্ষণ করছে। আর এইগুলো আমরা চেয়ে চেয়ে দেখছি, বুঝেও না বুঝার ভান করছি। আমাদেরকে যে মূলা ঝুলিয়ে রাখা হয়েছে, হা না ভোট সংস্কারের যে বিষয়টা আছে, এই যে এতদিন হচ্ছে সবাই হায়ের পক্ষে ছিল, অধিকাংশ, 2টা পক্ষ ছিল, জাতীয় পার্টি আর হচ্ছে বিএনপি। তো তারেক রহমান তো কিছুদিন আগে বলে দিল যে তারাও হাতে ভোট দিবে। তারপর কোথায় চলে আসলো? হাতে চলে আসলো সবাই। এবং এটা আসবে, এটা আগে থেকে অনেকেই জানতো, সবাই আসবে। তাহলে নাটা কেন রাখা হয়েছে? গণতন্ত্রের জন্য, আমার দেশের সুবিধার জন্য। যারা হচ্ছে এই যে নির্বাচনটা হচ্ছে তারা এটাকে অবৈধ বলছে। তাহলে যারা অবৈধ বলছে এই নির্বাচনকে, বিগত সময় তো অবৈধ বলছিল, যখন আওয়ামী লীগ একা একা নির্বাচন করছে, কিন্তু নির্বাচন কি থেমেছিল? থামে নাই।
তারা তাদের স্ট্র্যাটেজি দিয়ে তারা ক্ষমতা ধরে রেখেছিল। তাহলে আপনাদের স্ট্র্যাটেজিটা কি? আপনারা কিভাবে ধরে রাখবেন? আপনারা না ভোট দিচ্ছেন, এটা তো হা জয়যুক্ত হবে 100%। এইটা কি গত 1.5 বছরে করা যাচ্ছিল না? গত 1.5 বছরে এই সংস্কারগুলোকে আনা যাচ্ছিল না? পসিবল ছিল, কিন্তু আমাদেরকে একটা মূলা ঝুলিয়ে এখন হা না ভোটের মাধ্যমে আমাদেরকে ওইটা প্রমাণ করতে হবে যে আমরা সংস্কার চাই। সংস্কার না চাইলে এই যে একটা বিপ্লবের পথে একটা দেশ যাচ্ছিল, এই বিপ্লবটাকে ভেঙে এটাকে একটা গণভ্যুত্থান বানানো হয়েছে। গণভ্যুত্থানের পরে গেল গণ আন্দোলন, আর আমি এখন এটাকে স্রেফ একটা ক্ষমতার পালাবদল বলে বিশ্বাস করি, যে একটা ক্ষমতার পালাবদল হতে যাচ্ছে, জাস্ট আর কিচ্ছু না। আপনি কোনো সিস্টেমই চেঞ্জ করতে পারেন নাই, কোনো সিস্টেমই চেঞ্জ হয় নাই। যেই নেতার পিছনে যেই নেতা থাকার কথা সেই থাকছে। মুদ্রার এপিটুপিটও কিন্তু আছে। আমি যে গণতন্ত্রের কথা বলছি, একনায়কতন্ত্র যদি আসে তাহলে জবাবদিহিতা থাকে না, বাট গণতন্ত্রের জবাবদিহিতা থাকে, কিন্তু তারপর আমরা জবাবদিহি করতে পারছি না। এই যে ঋণ খেলাপিটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এত হাজার কোটি টাকা পাচার হয়েছে, এটা আমরা পরে জানতে পারছি। তো দেখা যাবে 5 বছর পরে আমরা আবার এটা জানতে পারবো। যখন পাচার হচ্ছে তখন আমরা জানবো না, তখন আটকাতেও পারবো না। কিন্তু দেশ থেকে ঠিকই সম্পদ লুটপাট হচ্ছে, লুটপাট হবেই। এটার কোর সমস্যাটা কোথায়? কোথা থেকে আসলো এইগুলা? আমি একটা কথা বলি, আমাদের দেশে না, এই মধ্য এশিয়ায় বা এই এশিয়ায়, দক্ষিণ এশিয়া বলি বা আমাদের এশিয়ার কথা বলি, ইউরোপ তো ওইদিকে, মধ্যপ্রাচ্য যেটা, এটা তো যাচ্ছেই, আমেরিকার চালে তো সবকিছু ধ্বংস হচ্ছেই। তো আমাদের এটাতে প্রবেশ করে ফেলছে অলরেডি। এই দেশের বিরোধী দল কারা হবে এবং সরকার দল কারা হবে সেটা আমাদের হাতে নেই। ভোটটা জাস্ট স্রেফ একটা দেখানো বিষয়। মিডিয়া ট্রায়াল বলেন, এভরিথিং, সবকিছু উপর থেকে নির্দেশনা আসতেছে। কোথায় কি হবে, কখন কাকে এস্টাবলিশড করতে হবে, কাকে রিফর্ম করতে হবে, দেশকে কিভাবে রিফর্ম করতে হবে, কিসের বিনিময়ে কি পাবেন, সবকিছু বাইরে থেকে নির্ধারিত। আমাদের দেশের কোনো নিজস্বতা নেই। আমাদের দেশের যে সংস্কারের কথা বলি, এগুলো আমাদের নিজস্বতা না, এগুলো আমাদের চিন্তা ভাবনা না যে একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা আমাদের চিন্তা ভাবনা না। আমাদের দেশের জন্য আসলে কোনটা প্রয়োজন, ওই দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি। 12 তারিখ নির্বাচন হচ্ছে দেশে। আপনারা হয়তো সবাই উল্লাসে, সবাই আনন্দের সাথে ভোট দিতে যাচ্ছে। অনেকে বলে যে এই যে উৎসবমুখর পরিবেশ, এটাই তো চেয়েছিলাম। তো তুমি ভোট দিবা, তো ভোট দেওয়ার পরে হবেটা কি? এটাই চেয়েছিলেন আপনারা। তাহলে 5 বছর 10 বছর পরে কি আবার একটা রেজিমকে আবার আমাদের ভাঙতে হবে 2000 শহীদের বিনিময়ে? এটাই করে যাবেন প্রতিনিয়ত? এরকম হাজারটা বিপ্লব করে যাবেন বা গণভ্যুত্থান করে যাবেন? দেশের কোনো উন্নতি হবে না। আমি এই 17 বছরের কথা বলি না, আমি 54 বছরের কথা বলি। 54 বছরে দেশের ডেভেলপমেন্ট কোথায়? এর মধ্যে তো অনেকেই সরকার চালাইছে, দেশ চালাইছে, কিন্তু আমরা কি আমাদের প্রকৃত যে অবকাঠামো উন্নয়ন ওইটাকে পেয়েছি? পাইনি। দেশের যে একটা উন্নয়ন হওয়ার কথা ছিল, হয়েছে? হয়নি। তো এই বিষয়গুলো নিয়ে কথা বললে হাজারো কথা বলা যাবে, অনেক কথা বলা যাবে, কিন্তু আমরা আটকে যাই, কোথাও না কোথাও গিয়ে আমরা বাধাপ্রাপ্ত হয়। পরবর্তী কোনো ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকো।